ভারতের মন্ত্রীরা আমলাদের চাইতে যোগ্য বেশি, ফলে তারা আমলাদের কোনো মূল্য নাই ভারতে। অভ্যুত্থানের পরে আমরা শুধু চাঁদাবাজিটা দেখেছি, কিন্তু গালিগালাজটা কি দেখেছি? 280টি শিল্প প্রতিষ্ঠান যদি বন্ধ হয়ে যেয়ে থাকে তাহলে আমাদের সেই শ্রমিকদের অবস্থাটা কি? এই সরকার মবক্রেসির পায়োনিয়ার হিসাবে ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবে। এমন একটা হানা ভোটের ব্যবস্থা করেছেন, আপনি হাঁ দিলেও প্রতারণা করবেন, না দিলেও প্রতারণা করবেন। আপনি তাদের বিরুদ্ধে দিবেন দুর্নীতির মামলা, যারা দুর্নীতি করছে, তাই না? আপনি হত্যা মামলা দিয়ে বসে আছেন। এই 17 মাস কিন্তু আমাদেরকে চিন্তা শূন্য করার একটা 17 মাস ছিল। এই নির্বাচনটা ভালো করে দিল অ্যাকচুয়ালি সেনাবাহিনী। আমরা কি ওখানে বলেছিলাম ডাক্তার মিলনকে কবি নজরুলের কবরের পাশে ঠাঁই দিতে হবে? দর্শক স্বাগত কালের কণ্ঠে নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপে। আজ আমাদের সাথে আলোচনায় এগিয়ে নিতে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন, এবং আমাদের সঙ্গে আলোচনায় এগিয়ে নিতে স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক মাহবুব কামাল, এবং আমাদের সঙ্গে আরও আছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য ডক্টর রফিকুল ইসলাম বাচ্চু। আপনাদের তিনজনকে স্বাগত কালের কণ্ঠের স্টুডিওতে। দর্শক, জনরায়ে প্রধানমন্ত্রী হয়ে রাষ্ট্র পরিচালনার অপেক্ষায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ নির্বাসন কাটিয়ে এই জয়কে ঐতিহাসিক বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এছাড়া ইতিহাস সৃষ্টি করে বিরোধী দলের ভূমিকায় যাচ্ছে জামায়াতের নেতৃত্বে 11 দলীয় জোট। অপরদিকে প্রধান উপদেষ্টা বলেছেন ইতিহাসে এর থেকে ভালো নির্বাচন হয়েছে কিনা সন্দেহ। প্রাসঙ্গিক রাজনীতির নানা দিক নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় নির্ধারিত হয়েছে ইতিহাস সৃষ্টি নির্বাচন। শুরুতে ডক্টর রফিকুল ইসলাম বাচ্চু, আপনাকে কালের কণ্ঠের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। আর মাত্র একদিন, ঘরে আমি যদি ঘন্টা হিসাব করি তাহলে 24 ঘন্টারও কম সময় বাকি। আপনারা তো শপথ নিতে যাচ্ছেন। এই যে শপথ নিতে যাচ্ছেন, আপনাদের মূল পরিকল্পনাটা আসলে কি একটু জানতে চাই। আসলে আগামীকাল আপনারা জানেন যে একটি নজিরবিহীন একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে সংসদ তৈরি হতে যাচ্ছে, আগামীকাল সকাল 10:30টায় সেটা শপথ হবে। এবং এটা শপথ হওয়ার পরে আমাদের তো কর্মসূচি, এর আগে আমাদের মাননীয় বিএনপির চেয়ারপারসন তিনি ঘোষণা করেছেন জননেতা তারেক রহমান সাহেব, যে 31 দফা এবং সংস্কার, তার মাধ্যমে আগামী দিনে দেশ পরিচালিত হবে বলে আমি বিশ্বাস করি। 31 দফায় আমাদের দেশের যে কারণে আমাদের অতীতে আমাদের দেশে সুষ্ঠু নির্বাচন হয়নি, যে কারণে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি, দেশে বিশৃঙ্খলা ছিল, দেশে দুর্নীতি হয়েছে, দেশকে বিভিন্ন বিপথে পরিচালনা করে যে কারণগুলি ছিল, আমি মনে করি যে 31 দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা সেই কারণগুলি থেকে উত্তরণ ঘটবে এবং আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আর আপনারা তো প্রায় 20 বছর সময় পর সরকার গঠন করতে চলেছেন, তো সেক্ষেত্রে যেই ইশতেহার দিয়েছেন 31 দফা বাদেও যে ইশতেহার জনগণকে যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে, সে ইশতেহার বাস্তবায়নে কি কি চ্যালেঞ্জ আসলে আপনাদের সামনে রয়েছে বলে মনে করেন আপনি? আসলে চ্যালেঞ্জ বলতে যেটা আসলে রাজনীতিটাকে সামনের দিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাওয়া, বুঝছেন, সরকার পরিচালনায়। এবং আমাদের নেতা গতকাল বলেছেন যে তিনি সকলের ঐক্য আশা করেছেন, যে কতগুলি ইস্যুতে, যে গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে ঐক্য দরকার দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং আমরা যদি সেটা জাতীয় ঐক্য গড়ে তুলে যদি আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে সফল হওয়ার সম্ভাবনা বেশি। আর যদি আমাদের মধ্যে অনৈক্য তৈরি হয়, আমাদের জুলাই আন্দোলনের মাধ্যমে একটি জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জাতীয় ঐক্যকে ধরে রেখে সামনের দিনে রাজনীতিটাকে দুর্নীতিমুক্ত করতে হবে। আমি মনে করি দুর্নীতিটা আমাদের দেশের জন্য, রাজনীতিতে দুর্নীতি লুটপাটটা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করে কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হবে। আরেকটি বিষয় হলো যে আপনারা দেখেছেন যে শিল্প প্রতিষ্ঠানগুলি কিন্তু আজকে একটা নাজুক অবস্থায় আছে। এবং 5ই আগস্টের পরে আমি একজন সাংবাদিকের কাছ থেকে আমি তথ্য পেয়েছিলাম যে আমাদের শুধু গাজীপুরেই 280টি শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। তাহলে 280টি শিল্প প্রতিষ্ঠান যদি বন্ধ হয়ে যেয়ে থাকে তাহলে আমাদের সেই শ্রমিকদের অবস্থাটা কি? তারা তো হ্যাঁ, আমরা তো দেখেছি যে বিগত সরকারের সময় নানা দাবি নিয়ে শ্রমিকরা রাস্তায় নেমেছেন। মানে যে দাবি সেগুলো হচ্ছে মৌলিক দাবি,
বেতন ভাতা, থাকার জায়গা সহ নানা মৌলিক দাবিতে আপনার আন্দোলনের সড়কে নেমেছেন, তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে কিন্তু বাস্তবায়ন করা হয়নি। আপনি তো এখন নেতৃত্বে আছেন বা নেতৃত্বে যাবেন, সেক্ষেত্রে তাদের জন্য আপনার ভূমিকাটা কি থাকবে, কি করণীয় করবেন? না, বিগত দিনে কিন্তু মানে শুধু আপনার বেতন বাড়ানো বা ইয়ার জন্য আন্দোলন হয় নাই। এটার ভিতরে অন্য একটি বিষয় আছে, ওনারাও জানবেন ভালো করে, যে ওই আপনার যারা চাকরি হারিয়েছিল বিগত দিনে, মানে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়, যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে আন্দোলনটা হয়েছে, এর বেশিরভাগ কিন্তু করেছে চাকরিচ্যুত একটা গ্রুপ ছিল শ্রমিকদের মধ্যে, এবং এটা তাদের রেকর্ডে ছিল শিল্প প্রতিষ্ঠানগুলি। তারা চাকরিচ্যুত হওয়ার পরে তারা কিন্তু কোথাও চাকরি পাইতো না। এদের সংখ্যা প্রায় 10 থেকে 15 হাজারের মতো। পরে আমি নিজে ব্যক্তিগতভাবে খোঁজ নিয়েছি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে, যখন ব্যাপকভাবে, বিশেষভাবে ফার্মাসিউটিক্যালসও যখন পরিস্থিতি করা হয়, তখন আমাকে রিকোয়েস্ট করা হয়েছিল, যেহেতু আমি চিকিৎসক দেখার জন্য। তাই আমি যে দেখেছি যে যারা চাকরিচ্যুত ছিল তারা একটা মানে একটা পরিবেশ তৈরি করেছিল, আন্দোলন, রাস্তায় ভাঙচুর, সেটা না, তৈরি এটা তো করে। হচ্ছে আমরা এটা দেখেছি এটা একটা তত্ত্বাবধায়ক দিক, সরকারের একটা আমলে। দিক। তার আরেকটা দিক আগের হলো যে মানে আপনার বেতন ভাতা দিয়ে বাড়ানো বা সুযোগ সুবিধা, এটা তো বাড়ানো উচিত। এত সস্তায় মানে মানে একটা শ্রমিক কাজ করবে, এটা তো হওয়া উচিত না। এগুলো তো বাড়ানো উচিত। সেটা সরকার আসলে, একটা দেশের স্থিতিশীলতা আসলে, ব্যবসা যখন ভালো হবে, ব্যবসা প্রতিষ্ঠানগুলি ভালো করবে, তখন তো অবশ্যই আপনার শ্রমিকদের সুবিধাও বৃদ্ধি পাবে। জি, আমরাও সে প্রত্যাশা রাখি। আমি আসবো আপনার কাছে আরও একবার। জনাব মাহবুব কামাল, আসতে চাই আপনার কাছে। আগামীকালকে যেহেতু মন্ত্রী পরিষদ সদস্যরা শপথ নিতে যাচ্ছেন, একটু জানতে চাই আপনার কাছে, মানে কেমন দেখতে চান মন্ত্রী পরিষদ আসলে? প্রথমে একটু আমি একাডেমিক আলোচনা করি, তারপরে আসতেছি। সেটা হলো যে এই নির্বাচনে ফাইটটা হয়েছে মূলত দুইভাবে বলা যেতে পারে। একটা হচ্ছে লিবারাল ডেমোক্রেসি বনাম উগ্র ডানপন্থা, আলট্রা রাইটিজম, এবং লিবারাল ডেমোক্রেসি জয়ী হয়েছে, এটা মাথায় রাখতে হবে। আরেকভাবে বলা যেতে পারে, তারেক রহমান তো বলছেন যে আমরা ধর্ম নয় মেধা দিয়ে দেশ চালাবো। তাহলে যুদ্ধটা কি হলো? যুদ্ধটা হলো মেরিটোক্রেসি বনাম থিওক্রেসি, অর্থাৎ আপনার মেধাতন্ত্র বনাম ধর্মতন্ত্র। অর্থাৎ জামাত তো এক ধরনের থিওক্রেটিক স্টেট করতে চাইছে। সো বিজয়টা হচ্ছে মেরিটোক্রেসির বিজয় হয়েছে, মেধাতন্ত্রের বিজয় হয়েছে। এই জিনিসটা সব ক্ষেত্রে মনে রাখতে হবে। এইটা হচ্ছে বটম লাইন। হ্যাঁ, এর বাইরে যাওয়া যাবে না। এখন মন্ত্রী পরিষদ বললেন না, মন্ত্রী এ ট্রু মিনিস্টার ইজ লাইক এ সার্ভেন্ট, নট মাস্টার। সত্যিকারের মন্ত্রী হচ্ছে ভৃত্যের মতো, প্রভু না। কিন্তু আমাদের এখানে আমরা দেখছি অতীতে যে মন্ত্রী মানেই হচ্ছে সে একটা মাস্টারি করে, সে তার ক্লোজ অ্যাসোসিয়েট নিয়ে ঘোরাফেরা করে এবং তাদেরকে মূল্যায়ন করে, বাকিদেরকে প্রজা মনে করে, এবং একটা গোষ্ঠীতন্ত্র কায়েম করে। এটা আমরা দেখছি। এখান থেকে বের হয়ে আসতে হবে। এ মিনিস্টার ইজ লাইক এ সার্ভেন্ট, নট মাস্টার, এটা মাথায় রাখতে হবে। 2 নম্বর হচ্ছে মন্ত্রীদের এমন সবকে মন্ত্রী করতে হবে যাদের আমলাতন্ত্রকে ডিকটেট করার যোগ্যতা আছে। আমাদের রাষ্ট্রের অনেক অনিষ্টের মূল কিন্তু আমলাতন্ত্র, এবং যেহেতু রাজনীতিবিদরা আমলাতন্ত্রকে করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে না, তাদের যোগ্যতা নেই, বাই অ্যান্ড লার্জ, সবাই বলতেছি না, ফলে আমলাতন্ত্র তাদের ইচ্ছামতো দেশ চালায় এবং রাষ্ট্রে তাদের গোষ্ঠী স্বার্থ তারা চরিতার্থ করে। এবং মন্ত্রীরা যদি তাদের বিচক্ষণতা এবং প্রজ্ঞা দিয়ে আমলাতন্ত্রকে ডিকটেট করতে না পারে, তাইলে সেই সরকার ফাংশন করতে পারবে না। এবং ভারতে কি হয়? ভারতের মন্ত্রীরা আমলাদের চাইতে যোগ্য বেশি, ফলে তারা আমলাদের কোনো মূল্য নাই ভারতে, একেবারেই মূল্য নাই। কিন্তু আমাদের দেশে আমলাদের বিরাট মূল্য। উনি সচিব, উনি সিনিয়র সচিব, অমুক, এই সেই, মানে তারা বিরাট কিছু আর কি। মন্ত্রীরা কিছুই না, তারা যে পাবলিক রিপ্রেজেন্টেটিভ, তারা যে পাবলিকের ভোটে জিতেছে, হ্যাঁ, এবং তারা যে বেশি মূল্য পাওয়ার যোগ্য, এইটা তারা বুঝে না। তারা মনে হয় কিছু লেখাপড়া করছি, একটা কম্পিটিটিভ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, বিরাট কিছু হয়ে গেছি। হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস আমি যেটা বলবো তারেক রহমান সাহেবকে, সেটা হচ্ছে যে এইটা মাথা ভারী করা যাবে না।
এটা হোয়াইট এলিফ্যান্ট করা যাবে না, শ্বেত হস্তি করা যাবে না, যে পুষতে অনেক টাকা লাগে কিন্তু আসলে কোনো রিটার্ন তেমন নাই। মানে এমন কোনো মন্ত্রিসভা করা যাবে না এত বেশি মাথা ভারী যে এইটা পোষার জন্য রাষ্ট্রের প্রচুর টাকা যাবে, অথচ এটার তেমন কোনো মানে বাড়তি যেগুলো সেগুলির তেমন কোনো রিটার্ন আসবে না। এইটা মাথায় রাখতে হবে, মাথা ভারী করা যাবে না, যত সম্ভব ছোট করা এটা ভালো। অ্যাডভাইজারি কাউন্সিল তো থাকবেই একটা, তারা তো আছেই। এই আর কতগুলো জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে মানে হয়েছে কি আমাদের দেশটা কেন আগাইতে পারলো না, আগাইতে পারলো না, এটা একটা বড় কারণ। এটা আরেকটু একাডেমিক হয়ে যাচ্ছে ব্যাপারটা। সেটা হচ্ছে মোরালিটি হ্যাজ অ্যান এস্থেটিক স্ট্যান্ডার্ড, নৈতিকতার একটা নান্দনিক স্ট্যান্ডার্ড আছে। যেমন ধরেন আপনি একটা ইঁদুর মারলেন না, ইঁদুর মারলেন, আপনি কিন্তু বিরাট একটা কাজ করে ফেললেন, আপনি প্রশংসা পাইলেন আর কি, ইঁদুর মেরে ফেলছেন আপনি। কিন্তু আপনি যদি একটা প্রজাপতি মারেন তাহলে কিন্তু আপনি খুব খারাপ লোক হয়ে গেলেন, ঠিক আছে? কিন্তু দুইটারই তো প্রাণ আছে, তাই না? তো ইঁদুর মারলে বীর আর প্রজাপতি মারলে মানে কি বলে খারাপ লোক, হ্যাঁ, এটা ঠিক না। আপনাকে এই খেয়াল রাখতে হবে যে তারেক রহমান ইজ নট অনলি দি প্রাইম মিনিস্টার অফ বিএনপি, হি ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ দ্য হোল কান্ট্রি, হোল নেশন। একটা দলের ভোট পেয়ে হয়েছে, কিন্তু যখনই উনি হয়ে গেলেন প্রধানমন্ত্রী তখন আর উনি আর হি ইজ নো লঙ্গার এ বিএনপি ম্যান, তখন শুধু নির্দিষ্ট দলের নয়, পুরো নয়। এইটা খেয়াল রাখতে হবে যে মানে কি ইঁদুর এবং প্রজাপতি দুটি মারাই খারাপ, ঠিক আছে? দুইটাই খারাপ, দুই প্রাণ আছে, ঠিক আছে? এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আর কি বলবো যে এক্ষেত্রে সঙ্গে আরেকটা কথা বলি, সেটা হলে তারেক রহমান রুল অফ ল এর কথা বলছেন না, এই যে আইন সবার জন্য সমান, এমন একটা কথা বলেছেন। হ্যাঁ, আইন সবার কথা বলছেন, এটাও একটু একাডেমিক হয়ে যাচ্ছে। সেটা হলো দেখেন মানে জাস্টিস না, এই যে ন্যায় বিচার মানে কিন্তু বিবেক। আপনি যখন রুল অফ ল করতে যাবেন তখন তো আপনি জাস্টিস করবেন, তাই না? জাস্টিস মানে হচ্ছে বিবেক। এই বিবেকটা কিন্তু কোনো পার্সোনাল বিবেক না, তারেক রহমানের নিজের বিবেক হলে চলবে না। ইট শুড বি দি কনসায়েন্স অফ দি হোল কমিউনিটি, হোল ম্যানকাইন্ড, সমগ্র মানব, আমাদের দেশে যত জনগোষ্ঠী আছে সবার বিবেক যেটা, সেইটা হচ্ছে জাস্টিস। আমার নিজের বিবেচনা এটা জাস্টিস, এটা হবে না, কিন্তু পার্সোনাল জাস্টিসের কোনো মূল্য নাই এখানে। আরেকটা হচ্ছে এখানে একটু বলে নেই, সবাই বলে কি যে কি নোবডি ইজ অ্যাবভ ল, ঠিক আছে? কেউই আইনের ঊর্ধ্বে নয়, কিন্তু কেউ বলে না যে নোবডি ইজ বিলো ল অলসো। কেউ আইনের ঊর্ধ্বে না, আবার কেউ আইনের নিচেও না। কিন্তু আইনের নিচে না মানে হচ্ছে যে আইনের অপপ্রয়োগ দ্বারা মানে কাউকে সাপ্রেস করা, সেটাও কিন্তু না। আইনের ঊর্ধ্বে নয় একটা আছে, কেউ আর আইনের ঊর্ধ্বে না, আবার কেউ আইনের নিচেও নয়। অর্থাৎ এমন আইন বা এমন আইনের এমন প্রয়োগ হবে যে নিচের মানুষগুলো অপ্রেসড হবে, সাপ্রেসড হবে, এটাও করা যাবে না। এই কথাটা কিন্তু কেউ বলে, সবাই বলে নোবডি ইজ অ্যাবভ ল, হ্যাঁ, কিন্তু নিচের লোকদের কি হবে? তো ফলে এই জিনিসগুলো যদি আমরা মাথায় না রাখি, এবং আরেকটা জিনিস এখানে বলি, সেটা আমার কথা না, সেটা হচ্ছে আপনার ওই যে আমেরিকার বর্ণবাদী নেতা ছিল কি জানি, রতন ভাই, মার্টিন লুথার কিং। সেটা হচ্ছে ইনজাস্টিস ইন এ পার্টিকুলার প্লেস ইজ এ থ্রেট টু জাস্টিস এভরিওয়্যার। যে কোনো একটা ক্ষেত্রে আপনি ইনজাস্টিস করবেন, সেইটা কিন্তু সব ক্ষেত্রে যে জাস্টিস সেটার উপর একটা থ্রেট, সবাই কিন্তু থ্রেটে পড়বে। একটা ইনজাস্টিস সবাইকে থ্রেটের মধ্যে রাখবে। সো এই জিনিসটা খেয়াল রাখবে। ভয়ের সংস্কৃতি যেটা আমরা গত 16 বছরে যেটা শুধু 16 বছরে না, কেন 16 মাস বাদ দিচ্ছেন? আপনাদের একটা অভ্যাস হয়ে গেছে, এই 17 মাস বাদ দিচ্ছেন কেন? না, 17 মাসও আমরা দেখেছি যে 16 বছর প্লাস 17 মাস সংস্কৃতি, সেই ধারাবাহিকতাই চলে আসছে। হ্যাঁ, 16 বছর প্লাস 17 মাস, এটা বলতে হবে আপনাকে। তো ফলে এই ভয়ের সংস্কৃতির মধ্যে রাখা যাবে না মানুষকে। আমরা একটা ফ্রি সোসাইটি চাই, এবং তারেক রহমান যেহেতু দীর্ঘদিন মানে লন্ডনে বসবাস করছেন, একটা ওয়েস্টার্ন সিভিলাইজেশনের মধ্যে ছিলেন, ওয়েস্টার্ন ডেমোক্রেসির মধ্যে ছিলেন, উনি হ্যাঁ বোঝাই যাচ্ছে উনি অনেক ম্যাচিউর হয়েছেন, এবং তার এই ম্যাচিউরিটি দিয়ে আমাদের একটা ফ্রি, একটা ভয় শূন্য, একটা জাস্টিসের দেশ আমাদের উপহার দিবেন। এটাই প্রত্যাশা করতেছি। আমি আসবো আপনার কাছে আরো একবার। জনাব রাজিকুজ্জামান রতন, আপনার কাছে একটু আসতে চাই।
মাহবুব ভাই যেটা বলছিলেন যে আমলাতন্ত্রের যে প্রভাব থাকে মন্ত্রীদের উপর অথবা মন্ত্রিসভার উপর, সে থেকে বের হয়ে আসতে পারবে কিনা? ধন্যবাদ। প্রথমে অভিনন্দন জানাই ডক্টর রফিকুল ইসলাম বাচ্চু ভাইকে, তিনি সংসদ সদস্য হয়েছেন এবং আমরা চাইবো যে কথাটা মাহবুব ভাই বলেছেন যে আমলাদের উপরে প্রভাব কারা রাখতে পারবে। অবশ্যই যারা আইন প্রণেতা হবেন তারা যথেষ্ট শিক্ষিত হবেন এবং সাথে সাথে জনপ্রতিনিধিও হবেন। আমাদের এখানে অনেকেই জনপ্রতিনিধি হয়েছেন, কিন্তু তাদের আবার ঠিক একাডেমিক জায়গাটা একটু দুর্বল থাকার কারণে সেটা সুযোগরা আমলারা নিয়েছেন। ফলে আমরা বাচ্চু ভাইদের কাছে সেই জিনিসটা প্রত্যাশা করব যে দুটোর কম্বিনেশনে তারা যেন আমলাতন্ত্র যে তন্ত্র হয়ে উঠলে কত বড় সর্বনাশ করতে পারে একটা দেশের। আমলারা হচ্ছে রাজনীতিবিদদের ইচ্ছাকে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটা বাহক, কিন্তু আমলারা হয়ে যায় নিয়ামক। তখন জনগণ ডিপ্রাইভড হয় এবং জনপ্রতিনিধিরা তারাও কিন্তু প্রতারিত হয়। সেই জায়গাটা নিশ্চয়ই আমরা করব, দেখতে চাইব আগামীতে। আরেকটা যে বিষয়টা আপনি শুরু করেছিলেন যে এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা দেশটাকে কোন দিকে নিয়ে যেতে চাইব। এই নির্বাচনের তো একটা বিপুল প্রতীক্ষার নির্বাচন, অনেক আকাঙ্ক্ষিত ছিল। হ্যাঁ, যদি বলি 2006-এর পরে যে লগি বৈঠার তাণ্ডব থেকে শুরু করে পরবর্তীতে 1/11, সেই সময় আমরা একটা সময় দেখলাম এবং তারপরে 2008-এর নির্বাচনের পরেই একটা নির্বাচিত সরকার কিভাবে ক্রমাগত তার ক্ষমতাটাকে জনগণের বিপক্ষে ব্যবহার করতে শুরু করলেন, যে কারণে 2014 সালের নির্বাচনের মতো একটা নির্বাচন হতে পারল। এগুলো আমরা দেখেছি। তার মানে নির্বাচিত হলেই যে তিনি গণতন্ত্র দেবেন, বিপুল ভোটে নির্বাচিত হলেই যে বিপুল মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন এমনটা কিন্তু না। হ্যাঁ, এবং বিপুল জনসমর্থন থাকলেই যে তিনি একটা গণতন্ত্রের চর্চা করবেন, সেরকম দৃষ্টান্ত কিন্তু সবসময় দেখা যায় নাই। ফলে আমরা শুধু অনির্বাচিত বা সামরিক স্বৈরাচারকে দেখেছি তা না, আমাদের তো ছাত্র জীবনটা গেছে সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করতে করতেই। তা আমরা শুধু সামরিক স্বৈরাচার না, আমরা নির্বাচিত হয়েও স্বৈরাচার হতে দেখেছি। ফলে এবারও কিন্তু ওই পুরনো আশঙ্কাটা যেন নতুন করে জেগে না ওঠে। 2 নম্বর দিকটা খেয়াল করতে হবে যে আমাদের সামনে আকাঙ্ক্ষার দিকটা যেমন আছে, চ্যালেঞ্জগুলো সেরকম আছে। আকাঙ্ক্ষাটা ছিল যে কিভাবে গত 3টা নির্বাচনে নির্বাচনী ব্যবস্থাটাকে প্রায় অকার্যকর করে ফেলা হয়েছে, মানুষকে প্রায় নির্বাচন বিমুখ করে ফেলা হয়েছে, মানুষ কিছুটা কর্তৃত্ববাদী শাসনে অদৃষ্টবাদী হয়ে গিয়েছিল। কর্তৃত্ববাদী শাসনের অদৃষ্টবাদী মানে এই সরকারকে আর সরানো যাবে না। সেখান থেকে অদৃষ্টবাদী, আজকে যে আমরা বলি কোনো কোনো ক্ষেত্রে যে ডানপন্থীদের উত্থান, সেটার পিছনে কিন্তু খুব যদি শাটলে এটাও থাকে যে নিশ্চয়ই ওনার ইচ্ছায় এই সরকার পরিবর্তন হয়েছে। 2 ধরনের কথা আছে, একটা ছিল মেটিকুলাস ডিজাইনে সরকার পরিবর্তন হয়েছে, আরেকটা হচ্ছে যে হ্যাঁ একটা ন্যাচারাল জাস্টিস হয়েছে। হ্যাঁ, কিন্তু এখানে যে জনগণের যে অভ্যুত্থান ছিল সেই জিনিসটা কিন্তু 2 পক্ষই মাইনাস করার চেষ্টা করেছে। এই যে 15 বছর ধরে যে আন্দোলনগুলো ছিল, এগুলো সব নাই হয়ে গেল, সব ডিজাইনের পার্ট হয়ে গেল। ডেমোক্রেটিক মুভমেন্টটাকে ডিজাইন বানিয়ে ফেললেন আপনারা। ফলে মাহবুব ভাই যে 15 মাসের কথা বলেছেন, 15 বা 17 মাস, এই 17 মাস কিন্তু আমাদেরকে চিন্তা শূন্য করার একটা 17 মাস ছিল। আগে ছিল গণতন্ত্র শূন্য করার সময়, এটা ছিল চিন্তা শূন্য করার সময়, মানুষকে চিন্তা করার জায়গা। আগে আইনের শাসনের কথা আমরা যখন বলি, আসলে আমাদের বলা উচিত এটা ডেমোক্রেটিক আইনের শাসন। মানে রুল অফ ল বললেই শুধু হবে না, এটা ডেমোক্রেটিক রুলের হতে হবে। তা না হলে হবে কি, রুল অফ লয় আইনের কথা বলে বলেই তো আয়নাঘরে পাঠানো হয়েছে, আইনের কথা বলে বলেই তো রাষ্ট্রদ্রোহী বলে তাকে নিপীড়ন করা হয়েছে। ওই যেটা আমি বললাম, নট অনলি অ্যাবভ নোবডি ইজ অ্যাবভ ল, আবার নোবডি ইজ বিলো ল। এবং আইন নিয়ে কাজ করতে গিয়ে 2টো জিনিস আমরা খুব খেয়াল করে দেখেছি। আইন নিয়ে কাজ করতে গিয়ে 2টো জিনিস খুব খেয়াল করে দেখেছি যে আইন আমাদের এখানে মনেই করা হয় আইন হচ্ছে ক্ষমতাসীনদের হাতে এমন একটা অস্ত্র যা দিয়ে বিরোধী মতকে সে দমন করে, কিন্তু বাস্তবে আইন তো হচ্ছে মানুষের সুরক্ষা কবচ। তাহলে আইনের একটা দিক আছে সেটা সুরক্ষা দেবে, আইনের আর একটা দিক আছে শাস্তি দেবে। কিন্তু আমাদের এখানে শাস্তি দেওয়ার কাজে আইনকে যতটা ব্যবহার করা হয়, সুরক্ষা দেওয়ার কাজে ব্যবহার করা হয় না বলে মাহবুব ভাই কিন্তু ওই কথাটা বললেন, নো ওয়ান শুড বিহাইন্ড দ্য ল। যে হ্যাঁ, আমাদের যখন 85% শ্রমজীবী মানুষ, তারা শ্রম আইনের আওতার মধ্যেই নাই, তার মানে আইন একটা আছে কিন্তু তারা আইনের আওতার মধ্যে নাই। আমাদের এখানে নাগরিক অধিকার, অনেক নাগরিক অধিকার থেকে মানুষ বঞ্চিত। সে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট নানা ধরনের ট্যাক্সের মধ্যে আছে, কিন্তু সে
তার নাগরিক অধিকার থেকে বঞ্চিত, সেক্ষেত্রে আইন তাকে কেমন করে সুরক্ষা দেবে, এই বিষয়গুলো এখন আমাদের একটু ভাবতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। আসবো আপনার কাছে আরেকবার, জনাব রফিকুল ইসলাম বাচ্চু, আপনার কাছে একটু আসতে চাই। একটি ছায়া মন্ত্রিসভা গঠনের কিন্তু কথা বলা হচ্ছে। যদি ছায়া মন্ত্রিসভা গঠন করা হয় তাহলে আপনাদের যে মন্ত্রিসভা থাকবে তারা চাপের মধ্যে থাকবে কিনা? বিষয়টা তো চাপের মধ্যে থাকা না, তো বিষয়টা হলো যে গণতন্ত্রকে সঠিকভাবে মানে আপনাদের উপর নজরদারি থাকুক, এতে তো কিছু আসে যায় না। কারণ আমি তো বিশ্বাস করি যে এই সরকার মানে সেই অতীতের কোনো সরকারের মতো হবে না, বিগত 18 বছর যেভাবে চলেছে। এটি ছায়ামন্ত্রী সভা যদি নজরদারি করে বা সংসদীয় কমিটি থাকে, হ্যাঁ, সকল বিষয়ভিত্তিক সংসদীয় কমিটি আছে, তারা যদি বিষয়গুলি সব কিছু নজরদারি করে, এতে তো দোষের কিছু দেখি না। আমি তো মনে করি যে এটা করা যেতে পারে। ছায়ামন্ত্রী সভা থাকার মধ্যে আমি খারাপ কিছু দেখি না। না, সেক্ষেত্রে আপনাদের উপরে যেহেতু ওয়াচডগ হিসেবে কাজ করবে, তা আপনাদের কোনো মানে চাপ অনুভব করছেন না আপনারা? মানে আপনি বলতে চাচ্ছেন যে চাপ অনুভব করছেন না? সেটাই বললাম যে বিষয়টা চাপের না, মানে সঠিকভাবে দেশ পরিচালনা থেকে কি এই ধরনের সঠিকভাবে এখন দেশ পরিচালনা করায়। আমরা মনে করেন দেশ স্বাধীন হয়েছে আপনার আজকে 54 বছর। আমরা যে পরিমাণ আমাদের অগ্রগতি হওয়ার দরকার ছিল, সেই পরিমাণ অগ্রগতি কিন্তু আমাদের হয় নাই। আমরা আর কত কত খারাপ হব, যে মানে কত খারাপের দিকে আমরা যাব, যেটা আমরা মানে ধৈর্য ধরে এটা মানে করা যায়। কথা বলছেন, আমাদের অবস্থা কিন্তু বাস্তবিকই অনেক, আমরা কিন্তু পিছিয়ে পড়া একটা দেশ সর্বদিক থেকে। আপনি মানে এটা কিন্তু অস্বীকার করা যাবে না। এবং মানুষ যে আস্থায় আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিশাল বিজয় দিয়েছে, এবং বিশেষভাবে আমাদের নেতার উপর যে আস্থা মানুষ রেখেছেন, সেইভাবেই কিন্তু কাজ করতে হবে সর্বদিক থেকে। এখানে ছায়ামন্ত্রীর সভা দিয়ে যদি সব কিছু সুশৃঙ্খলভাবে চলে, সেটা ভালো। ওয়াচডগ দেখুক, তারা একটা শক্তিশালী বিরোধী দল বিএনপির সমালোচনা করবে, বিএনপির সকল কার্যক্রম অনুকরণ করবে বা দেখবে তারা, সেটাতে ভালো। আমি তো খারাপ কিছু দেখি না। জি, ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে। জনাব মাহবুব কামাল, একটু আসতে চাই আপনার কাছে। যে আমরা তো দেখেছি যে বিগত 18 মাসে সরকারের যে 16-17 মাস যেটা ছিল, সেখানে আমরা দেখেছি দুর্নীতিতে আরো এক ধাপ এগিয়ে গিয়েছে। কিভাবে মূল্যায়ন করবেন এই সরকারের এই 17 মাস? কিভাবে মূল্যায়ন করবেন? আচ্ছা, ওটা বলতেছি। এই আগের টার্মে দুই একটা জিনিস বলতে ভুলে গেছি। সেটা হলো, একটা হলো যে মন্ত্রী পরিষদ না, বা সরকারের উচিত হবে, এটা একটা বিখ্যাত কথা আছে এই সরকারের কি করা উচিত, সেটা হচ্ছে টু কমফোর্ট দি ডিস্টার্বড অ্যান্ড ডিস্টার্ব দি আনডিউ কমফোর্টেবল। মানে যারা ডিস্টারবেন্সে আছে, যাদের দুর্ভোগ হচ্ছে, তাদেরকে আরাম দিতে হবে। আর যারা আনডিউ কমফোর্টেবল আছে, মানে অনৈতিকভাবে যারা আরামে আছে, তাদেরকে ডিস্টার্ব করতে হবে। দ্যাট ইজ দ্য বেসিক। যারা সমস্যায় আছে তাদেরকে কমফোর্ট দিতে হবে, আরাম দিতে হবে। আর যারা অনৈতিকভাবে আরামে আছে তাদেরকে ডিস্টার্ব করতে হবে। দ্যাট ইজ দ্য বেসিক অফ দি গভর্নমেন্ট। নতুন সরকার সেটি করতে হ্যাঁ। পারবে কিনা? আরেকটা হচ্ছে, এই ক্লিনটনকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আপনি একটু তারেক রহমানকে এটা পৌঁছায় দিয়েন আমার এই কথাটা। সেটা হলো, ক্লিনটনকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে আমেরিকা যে এত বড় একটা শক্তিশালী দেশ, এই শক্তির উৎস কী, মানে কি, হোয়াট ইজ দ্য সিক্রেট, কি মানে রহস্যটা কি? তো ক্লিনটন বলছিলেন, ইট ইজ নাথিং বাট আমেরিকা ইজ এ ফেসলেস সোসাইটি। আমেরিকা একটি মুখাবয়বহীন সোসাইটি, অর্থাৎ কারো চেহারা দেখা যায় না। হ্যাঁ, এ হচ্ছে, আর যেমন আমাদের এ হচ্ছে আওয়ামী লীগ, এ হচ্ছে বিএনপি, এ হচ্ছে জামাত, এ হচ্ছে অমুকের ভাগনা, এ হচ্ছে অমুকের, চেহারা দেখা যায় না, কাজ দেখে সবাই, কারো কোনো চেহারা নাই। ঠিক আছে? এবং যে কারণে আমেরিকাতে একেবারে নাম পরিচয় গোত্রহীন, কোনো সম্ভ্রান্ত না, কিছু না, কিন্তু কোয়ালিটি থাকলে উপরে, যেমন ম্যাডোনা, স্ট্রিট গার্ল, শি বিকেম ওয়ান অফ দি মোস্ট সেলিব্রিটি ইন আমেরিকা। শি ওয়াজ স্ট্রিট গার্ল, রাস্তার মেয়ে ম্যাডোনা। কেমনে হয়েছে এটা? ইট ইজ এ ফেসলেস সোসাইটি। ওর চেহারার দিকে কেউ তাকায় নাই। ও ক্লিনটনের ভাগনা না, বুশের মানে ভাগ্নি না, ভাতিজা, এগুলো কেউ দেখবে না। অথচ বর্ণবাদ ওদের সবচেয়ে বড় সমস্যা, হ্যাঁ, সমস্যা ছিল, তাই না? তা আমাদের সোসাইটিটাকে ফেসলেস করতে হবে, কোনো চেহারার দিকে তাকানো যাবে না, কর্মের দিকে তাকাতে হবে। হ্যাঁ, যে এটা বিএনপি, এগুলি নেপোটিজম, এটা টোটালি পরিহার করতে হবে। কি বলতেছিলেন যেন আপনি? আমি বলতে চাচ্ছিলাম যে গত 16-17 মাস সরকারের, তত্ত্বাবধায়ক সরকারের মানে অন্তর্বর্তী সরকারের 16-17 মাস কিভাবে মূল্যায়ন করবেন আপনি?
কারণ আমরা তো দেখেছি যে অতীতের ধারাবাহিকতায় এই সরকারের দুর্নীতিতে আরো এক ধাপ এগিয়ে শুনেন, গিয়েছে। এই যে অনেকে বলতেছে না যে সরকারটা নির্বাচন ভালো করে দিছে, নির্বাচন ভালো হয়েছে, এটা সরকারের কোনো কৃতিত্ব না। ঠিক আছে, কৃতিত্বটা হচ্ছে সেনাবাহিনীর, তাও সেনাবাহিনীর নিচের দিকের যারা ফিল্ডে যারা অফিসার এবং তারা একবার 5th অগাস্টে একটা বিরাট ঘটনা ঘটায় দিছে, তারাই এবার একটা ভালো নির্বাচন করে দিছে। সরকারের কিছু না, সরকারের উদ্দেশ্য ভালো ছিল এটা আমি বলবো না। এইবার এই নির্বাচনটা ভালো করে দিল অ্যাকচুয়ালি সেনাবাহিনী, এবং মোর প্রেসাইসলি সেনাবাহিনীর নিচের র্যাঙ্কের যারা আছে। কিন্তু উপর থেকে কমান্ড না আসলে তারা কিভাবে এটা কারণ 5th execute অগাস্টে করবে? কি হয়েছে, 5th অগাস্টে কি হায়ার কি চাইছিল? নিচেরা বলছে না আমরা গুলি করতে পারবো না। শুনেন, এগুলি না কতগুলি মিসআন্ডারস্ট্যান্ডিং আছে আমাদের। হ্যাঁ, এই সরকার মানে ইটস এ টেরিবলি ফেইল্ড সরকার, ভয়াবহ রকম একটা ব্যর্থ সরকার এটা। যে সরকার মবক্রেসিকে ইনস্টিটিউশনালাইজ করছে, যে সরকারের পক্ষ থেকে মবক্রেসিকে এনকারেজ করা হয়েছে। চিফ অ্যাডভাইজার বলছেন ওটা তো তোমাদের গ্রামেও আছে, প্রেস সেক্রেটারি বলছেন এইটা প্রেসার গ্রুপ, অর্থাৎ সরকারের পক্ষ থেকে এনকারেজ করা হয়েছে মবক্রেসিকে, এবং এই সরকার মবক্রেসির পায়োনিয়ার হিসাবে ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবে। ঠিক আছে, টেরিবলি ফেল সরকার। এবং দুর্নীতি, দেখেন আমি একটা কথা বলি, এই সরকাররা বলে মেগা দুর্নীতি হয় নাই। ওকে ফাইন, কেন হয় না মেগা দুর্নীতি? মেগা প্রজেক্টই তো নাই। প্রজেক্টই নেওয়া হয়নি এই সরকারের আমলে, জি। গত আমলে মেগা প্রজেক্ট হয়েছে, মেগা দুর্নীতি হয়েছে। এই আমলে যতটুকু সম্ভব দুর্নীতি করা সম্ভব ততটুকু হয়েছে, যে কারণে ওয়ান স্টেপ ডাউন। ঠিক আছে, মেগা প্রকল্প কিভাবে হবে? মেগা প্রকল্পই তো নাই। ফলে সব দিক থেকে গত 17 বছরের সব সূচকে একটা শুধু আমি বলতে পারি ভালো দিক আছে, এটা গুম হয় নাই। হ্যাঁ, গুম হয় নাই, আর সরকারি বাহিনীর সাথে মারা যায় না। একমাত্র গোপালগঞ্জে কিছু মারা গেছে, যাই হোক। জঙ্গি নাটক হয় না। হ্যাঁ হ্যাঁ, তো হ্যাঁ জঙ্গি এইসব। তো এখন এই যে এগুলি না বললে, এখন এই যে আমি প্রথম থেকেই এই গভর্নমেন্টে বিশেষ করে ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বলতেছি, সবাই বলে যে আপনি খামাখা এগুলো বলেন। আর খামাখা কেন এগুলি? এগুলো তো খামাখা না। আপনি দেখেন গত 16 হ্যাঁ প্রথম 7-10 দিন যদি এটা মেনে নিব, হ্যাঁ, যে দীর্ঘ 17 বছরের একটা পুঞ্জীভূত ক্ষোভ ছিল যারা নির্যাতিত হয়েছে ওনারা বা জামাত। তারপরে আপনি রুল অফ ল এস্টাবলিশ করবেন না, 10-15 দিন আপনি ছেড়ে দেন, আচ্ছা ভাঙাভাঙি কিছু হইলো, ক্ষোভ বহিঃপ্রকাশ, আপনি রুল অফ করবেন না, তাই না? যেমন উনি এমপি হয়েছে না, ওনার এলাকায় যদি ধরেন যে কিছু টুকটাক 2-1 দিন এরকম হয়, এটা হইতে পারে বিজয় উল্লাসে, থার্ড ডেতে তো উনি রুল অফ ল এস্টাবলিশ করবে, তা না হলে কিসের এমপি উনি, তাই না? প্রথম 2-1 দিন হইতে পারে। তারপরে তো আমরা দেখেছি যে একটি বিশেষ ভবনকে পরপর 3 বার যে সেখানে ভাঙা হয়েছে। যাই হোক, এগুলি কবর থেকে লাশ তুলে সেটি আগুন দেওয়া হয়েছে। আর্মি দাঁড়ায় আছে, 2টা মিডিয়া জ্বলতেছে, ফোন করছে, ওখানে আর্মি দাঁড়ায় আছে, এখান থেকে কোনো নির্দেশ আসে নাই। অথচ গোপালগঞ্জে নির্দেশ গেছে, যেহেতু এনসিবি আক্রান্ত হয়েছে, গোপালগঞ্জে নির্দেশ যায় নাই, আর্মি 2-4-5টা লোক মেরে ফেলে নাই, এখান থেকে নির্দেশ গেছে, যেহেতু ওনার নিয়োগকর্তারা আক্রান্ত হয়েছে। হ্যাঁ, আর এখানে যেহেতু মিডিয়া আক্রান্ত হয়েছে, আর্মি দাঁড়ায় আছে, কোনো নির্দেশ আসে নাই। কিন্তু আমরা দেখেছি যে ওখান থেকে ক্যান্টনমেন্ট বেশি দূরত্ব নয়, জাহাঙ্গীর গেট, তারপরে মানে প্রথম আলো ডেইলি স্টার থেকে জাহাঙ্গীর গেটের দূরত্ব বেশি একটা নয়। দূরত্ব বাদ দেন না, ওখানে তো আর্মি ছিল, এবং নুরুল কবির তো বারবার ফোন দিচ্ছিল অ্যাডভাইজার, নোবডি রেসপন্ডেড। শুনেন, এগুলি বলেন না, আমরা যা দেখছি 16-17 মাস, হ্যাঁ, ইকুয়ালি ব্যাড। ওই 17 বছর যা হয়েছে, ভিন্ন চরিত্রে ভিন্ন বৈশিষ্ট্যে, এটা ইকুয়ালি খারাপ। ওটা নেচার একরকম ছিল, এটা নেচার আর একরকম। আচ্ছা, এই যে মিডিয়ার উপরে আমি একটু যোগ করি, মিডিয়ার উপরে যে আক্রমণ করা হয়েছে, কিন্তু আমরা দেখেছি গতকালকে পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকারের সময় কোনো সাংবাদিককে জেলে যেতে আমি বলি, শুনেন, এই অ্যাডভাইজারদের, ইভেন চিফ অ্যাডভাইজার কোনো কথা কোট করবেন না, তাদের কোনো কথা কোটেবল কোট না। হ্যাঁ, এদের কথা কোটই করবেন, এইসব কথা শুনতেই চাই না। হ্যাঁ, জুলাই সনদের স্বাক্ষরের মধ্য দিয়ে বর্বর থেকে সব হয়ে যাবে। শুনেন, কথা কি দেখেন, বলতেছে না, এই যে দেখেন বলছে না যে কেউ আসবে না, কি আমরা যাব না, সবাই আসবে, সব এমবেসিগুলি ভিসা বন্ধ করে দিচ্ছে অলরেডি কয়েকটা দেশে, এবং বাকিগুলি বলতেছে যে আমরা যাব না, তারা আসবে, আর আমাদেরকে এখন যাওয়া বন্ধ করে দিচ্ছে মানে দেশগুলো। হ্যাঁ, এইসব কথা কোট করবেন? হ্যাঁ,
এই যে অত কিছু বাদ দেন, এই যে আমাদের আনিস আলমগীর জেলে আছে না, পান্না জেল খেটে আসে নাই, এই যে এরা জেলে নাই, শাকিল, রূপা টুপা এরা জেলে নাই। আপনি বলতে পারতেন যে হ্যাঁ কিছু জেলে আছে, তাদের বিরুদ্ধে মামলা আছে, আপনি বলতেছেন কেউ জেলে নেই। এবং আপনি একটা স্ট্যাটিস্টিক দেখেন, কত লোক জেলে, কত সাংবাদিক জেলে আছে, কত নিগ্রহ মানে দুর্নীতি কি বলে যে নির্যাতিত হয়েছে, কতজনের বিরুদ্ধে জীবনের থ্রেট আসছে, এগুলো একটা স্ট্যাটিস্টিক বাইরে হয়েছে তো। সুতরাং তাদের কোনো কথাই বলবেন না। কতগুলি লোক, এই যে প্রেস সেক্রেটারি রেজওয়ানা, আসিফ নজরুল, ইভেন চিফ অ্যাডভাইজার, এদের কোনো কথা কোট করবেন না। হ্যাঁ, এগুলো কোটেবল কোট না। আপনি কোট করবেন যারা রিয়েলি, যারা মানে কি বলে যে বিজ্ঞ সৎ, তাদের কোট করবেন আপনি। এদের কথা কোট করতেছেন কেন? কিন্তু এরা তো গত 16 মাস নেতৃত্ব দিয়েছে এতো আমি তো ওই যে মানে, এবং যার বিনিময়ে আমরা দেখেছি যে 16 মাসে বেশি সময় ধরে উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলা হয়েছে সংবাদ। যা হয়েছে না, যা হয়েছে গত 16 মানে প্রথম দিকে যা হয়েছে, মানে কি বলবো, মানে হত্যা করা তো দূরের কথা, হত্যার চিন্তাও মাথাতে থাকার কথা না, সেই সমস্ত লোক হত্যা মামলার আসামি হয়ে গেছে। আপনি তাদের বিরুদ্ধে দিবেন দুর্নীতির মামলা, যারা দুর্নীতি করছে, তাই না? আপনি হত্যা মামলা দিয়ে বসে আছেন। হ্যাঁ, এটা ফাইজলামি না এগুলি? কতগুলি হত্যা মামলা হয়েছে বলেন, এমন সব লোকের নামে, যেমন আমাদের এডিটর ছিল সাইফুল ভাই, তার বিরুদ্ধে হত্যা মামলা, এত নিরেট একটা ভদ্রলোক, হ্যাঁ, সে বলে হত্যা করছে। আচ্ছা বলেন দেখি। জি, ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে। জনাব রাজিকুজ্জামান রতন, আপনার কাছে একটু আসতে চাই যে গতকালকে জামায়াতে আমির এবং নাহিদ ইসলামের বাসায় গিয়েছেন তারেক রহমান। রাজনীতিতে যে এই সৌহার্দ্য এর আগে কখনো দেখা গেছে কিনা, অথবা এই ইতিবাচক দিকটি ভবিষ্যতে বাংলাদেশকে কোন দিকে নিয়ে যাবে, অথবা এটা বজায় থাকবে কিনা? খুব একটা ভালো বিষয় নিয়ে এসছেন। সৌহার্দ্য বিভিন্ন সময় চেষ্টা হয়েছে, কিন্তু সেগুলো ফলবতী হয়নি। আমরা একটা জিনিস তো আমাদের মনে আছে, আমরা যখন এরশাদ বিরোধী আন্দোলনে ছিলাম তুঙ্গ, তখন কিন্তু একটা সময় আমরা দেখেছিলাম দুই নেত্রী একসঙ্গে বসে যেদিন কথা বললেন, সেই দিন আন্দোলনের গতিটা কীরকম তৈরি হলো। কিংবা যখন একসঙ্গে বসে 3 জোটের রূপরেখা ঘোষণা করা হলো, 19শে নভেম্বর 3 জোটের রূপরেখা ঘোষণা হলো, 6 ডিসেম্বর এরশাদের পতন হলো। তার মানে যখন রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা রাজনৈতিক সম্পর্ক থাকে, রাজনৈতিক সৌন্দর্য থাকে, কিংবা কখনো কখনো রাজনৈতিক সৌজন্যও থাকে, তখন সেটা মানুষকে খুব আশাবাদী করে তোলে। মানুষ রাজনীতিতে বিতর্ক দেখবেই। যেমন আজকে আমরা খুব সৌজন্যমূলক কথা বলছি বাচ্চু ভাইয়ের সঙ্গে, জাস্ট পার্লামেন্টে বসুক, আমরা কিন্তু বাচ্চু ভাইদের সমালোচনা করব যে বাচ্চু ভাই আপনারা এটা করেন নাই, ওটা করেন নাই, এটা করার কথা ছিল, সেটা করেন নাই। তখন যদি আবার তারা বলে এতদিন কোথায় ছিলেন, আমরা যে এতদিন রাস্তায় ছিলাম, এখনো রাস্তায় আছি। তাহলে রাজনীতিতে এটা কখনো কখনো এই সমালোচনাটা নিতে হবে, আবার কখনো কখনো সমালোচনা করতে হবে। অনুগত এবং সহমত হওয়া দিয়ে তো আর গণতন্ত্র চলে না। তাতে কি চলে? তাতে রাজতন্ত্র চলে। একদল থাকবে তোষামতকারী, আর এক দল থাকবে নিপীড়িত এবং তোষামতকারী দিয়েই রাজতন্ত্র চলতো। কিন্তু গণতন্ত্রে তো কথা বলতে হবে। আমি যে বিষয়টা, যে ছায়া মন্ত্রিসভার কথা বলছি, আসলে কথাটা ছায়া মন্ত্রিসভা না, কার ছায়া থাকবে আসলে বলা উচিত একটা বিকল্প মন্ত্রিসভা। প্রত্যেকটা দলের একটা বিকল্প মন্ত্রিসভা থাকা উচিত, যে আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় থাকতাম তাহলে আমরা এটা করতাম। বিএনপি রাষ্ট্র ক্ষমতা আছে, বিএনপি এটা করছে, তাহলে বিএনপি যে বাজেট দিয়েছে, তাহলে আমরা দেখাবো যে এই বাজেটটা এরকম না হয় এরকম হলে আরো বেশি জনগণের কাজ লাগবে। ফলে এটাকে ঠিক শ্যাডো গভর্নমেন্ট না বলে এটা বিকল্প, প্রত্যেকটা দল তো তার বিকল্পের কথা বলে। বিকল্প বলে তো প্রত্যেকটা দল আলাদা, তার শক্তি কম বেশি সেটা আর একটা প্রশ্ন। এটাকে দিক। আর একটা বিষয় হলো যে ধরুন আমরা যদি আগামী গণতান্ত্রিক একটা অভিযাত্রার দিকে দেখতে চাই দেশটাকে, অর্থনীতিতে সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্রের অন্যতম বিষয় হচ্ছে জবাবদিহিতা, আর একটা হলো স্বচ্ছতা। এখন স্বচ্ছতা এবং জবাবদিহিতা দুটো না থাকলে গণতন্ত্রটা অপারেট করবে না। আগের যে সরকার, সে কর্তৃত্বপরায়ণ হয়ে উঠেছিল, কারণ সে বলছে আমি যা করব এটাই আইন, আই অ্যাম দ্য ল, আই অ্যাম দ্য স্টেট, আমরা ছাড়া আর কে আছে, কে দিয়েছে আপনাকে। তখন একটা সাধারণ গণতান্ত্রিক বলবো যে সৌজন্য নষ্ট হয়ে যায়। আমি আপনাদেরকে মোবাইল দিয়েছি, তো মোবাইল কি আমি দিয়েছি, মানুষ যদি বলে আরে আমি তো পরিশ্রম করে মোবাইলটি কিনেছি। ইভেন আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর বাসে লেখা থাকে অমুকের দ্বারা প্রদত্ত, কেন বলতে এটা যদি বিশেষ উপহার লেখা থাকতো না জনগণের টাকায় কেনা, তাহলে কিন্তু ছাত্ররাও দেখতো একটা কালচার যে আমি এখানে পড়ছি, জনগণ আলুর খেতে এখন আলু তুলছে,
উত্তরবঙ্গের যে জনগণ শীতে কাঁপছে সেই জনগণের ট্যাক্সের টাকা দিয়ে আমার বাস, সেটা দিয়ে আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়া আসা করছি, বুয়েটে যাওয়া আসা করছি, তাহলে মানুষের মধ্যে একটা দায়বদ্ধতা তৈরি হতো। এখন হয় কি, অমুক দিয়েছেন, এই ব্যক্তির প্রতি হয় সে নত হবে অথবা ব্যক্তিকে তোষামত করে উপরে তুলবে, কিন্তু নিজের মর্যাদাটা সে তৈরি করবে না। এই জায়গাগুলো আসলে আমাদের মনে হয় চেষ্টা করা উচিত যে আগামীতে আমাদের রাজনীতিতে যেন না থাকে। আর যে রাজনৈতিক সৌজন্যের কথা বললেন, এটা খুবই মানুষ পছন্দ করে এবং মানুষ ভালোও বলেছে এটা, যে সমালোচনা থাকবে, বিরোধিতা থাকবে, কিন্তু বিষোদ্গার যেন না থাকে। যেমন ধরুন, গণ অভ্যুত্থানের পরে আমরা সবচেয়ে বেশি বিপন্ন বোধ করেছি কোন জায়গায়? এত বড় একটা অভ্যুত্থান মানুষের মধ্যে একটা নৈতিক চরিত্র তৈরি করলো না। অভ্যুত্থানের পরে আমরা শুধু চাঁদাবাজিটা দেখেছি, কিন্তু গালিগালাজটা কি দেখেছি? কিভাবে একজন মানুষকে তার অস্তিত্বে ধাক্কা দিতে পারে একটা নোংরা কথা বলে? একটা মানুষকে গায়ে আঘাত করলে সে আঘাতের চিহ্ন হয়তো মিলিয়ে যায়, কিন্তু তাকে নোংরা ভাষায় গালিগালাজ করলে সে কিন্তু এটা তার মধ্যে সাইকোলজিক্যাল ট্রমা হয়। সেই মানুষগুলোকে কীরকমভাবে সামনে হাইলাইট করা হয়েছে এবং তাদের এই নোংরা কালচারটাকে জাস্টিফাই করার চেষ্টা করা হয়েছে। গণতন্ত্রের বিপরীতে মবতন্ত্র দাঁড় করিয়ে সেখানে আইনের শাসনকে পর্যদস্ত করা হয়েছে। তা ফলে একটা সময় মানুষ ভাবতে শুরু করলো যে আগে তো পুলিশ ধরে নিয়ে যেত, নিয়ে গিয়ে পেটাতো, তবুও তো আমরা বলতে পারতাম পুলিশ ধরে নিয়ে গেছে, আমি মামলা করতে। এখন তো 10 জন মানুষ একত্রিত হয়ে আমাকে পিটিয়ে মেরে ফেলতে পারে, আমার বাড়িঘর জ্বালিয়ে দিতে পারে, আমার সম্পদ লুটপাট করতে পারে। এই যে অথবা ফেসবুককে এমনভাবে ব্যবহার করলো, যেমন ফেসলেস সোসাইটির কথা বলছেন, এখানেও একটা মানে লেস সোসাইটি না হলেও ফেসবুক সোসাইটি একটা হয়েছে। আপনি যে 20 বছর ধরে সাংবাদিকতা করছেন, আমি 20 সেকেন্ডে আপনার সমস্ত কিছু ধূলিসাৎ করে দিতে পারবো। সেইটাকে আবার প্রমাণ করতে আপনার আরও আবার হয়তো 3 বছর সময় লাগবে। যে কোনো সম্ভব নাও হইতে পারে, কোনো কারণে সম্ভব নাও হতে পারে। এখন একজন রাজনৈতিক নেতার চরিত্র হনন করতেও তাদের সময় লাগে না, একজন সাংবাদিকের চরিত্র হনন করতেও সময় লাগে না। এই জায়গাগুলোকে, প্র্যাকটিসগুলোকে আমাদের বন্ধ করতে হবে। ফলে এই যে সৌজন্যের দিকটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। সাথে সাথে অসৌজন্যমূলক বিষয়গুলোকে বন্ধ করতে হবে। রাজনীতিতে বিরোধিতা থাকবেই, একদম কখনো কখনো চূড়ান্ত বিরোধিতাও হবে, কিন্তু সেই বিরোধিতার মধ্যেও কেউ যেন মুখ খারাপ করে গালিগালাজ না করে। আপনার কথাটা আমি মানতে পারছি না, এই কথাটুকু বলার মতো শিক্ষা নাই। একটা কথা বলে শেষ করি। রবীন্দ্রনাথ একটা বলেছেন যে শিক্ষিত এবং বলবো যে তিনি নিরক্ষর বলেননি, তিনি অশিক্ষিত বলেছেন, যে তাদের মধ্যে পার্থক্য কী? পার্থক্য হচ্ছে যে শিক্ষিত মানুষের একটা রুচির দাম আছে, সে যে কোনো কথা চাইলেও বলতে পারে না, সে অনেক কিছু জানে কিন্তু সব কথা বলতে পারে না। কারণ আপনাকে আমি তো ছোট করতে পারি না, কারণ আপনাকে ছোট করলে আমি নিজেও ছোট হয়ে যাই। সেজন্য বলছে ওরা আমাকে যে ভাষায় সমালোচনা করে, ও যে অস্ত্র দিয়ে আমাকে আঘাত করে, আমার সেই অস্ত্র স্পর্শ করাও পাপ। তো ফলে 5ই আগস্টের পরে আমরা যে কি শিক্ষিত হয়েছি, সেইটাই মানে শিক্ষার যে শেষ নাই। কত কিছু শিখাইলো আমাদের এই সরকার এবং কতগুলো গোষ্ঠী। হ্যাঁ, আপনি কখনো এই রতন ভাই, আপনি কখনো বিড়ালের লেজ ধরে হাঁটছেন? বিড়ালের লেজ ধরে ওকে নিয়ে হাঁটতে থাকবেন, যে শিক্ষা সে আপনাকে দিবে আপনি কোথাও পাবেন না এই শিক্ষা। সেরকম 5ই আগস্টের পরে যে শিক্ষা আমরা পাইলাম, হ্যাঁ, এই শিক্ষা 5ই আগস্ট না হলে আমরা পাইতাম না। জি, ধন্যবাদ। আমি ডক্টর রফিকুল ইসলাম বাচ্চু, আপনার কাছে একটু আসতে চাই। আপনার এলাকায় আমরা একটি গাজীপুরের একটি সমস্যা, সেটা হচ্ছে বন রক্ষার জন্য বন মামলার একটি প্রচলন রয়েছে এবং সেখানে নিরীহ মানুষ, তারপর কৃষকদেরকে সে মামলা দেয়া হচ্ছে। অথচ আমরা দেখছি যে বনের পাশে বনের জমি দখল করে শিল্প কারখানা গড়ে উঠেছে। বিগত সরকার এর বিরুদ্ধে কিন্তু কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। আপনি তো এবার নেতৃত্বে যাচ্ছেন, তো সেক্ষেত্রে এর বিরুদ্ধে আপনি কি ব্যবস্থা নেবেন? আসলে আমাদের তো অবস্থা কতটা খারাপ, আমি আগেই বলছিলাম যে আমাদের অবস্থা কতটা খারাপ অবস্থায় আমরা গিয়েছি চিন্তা করতে পারবেন না। এখন যাদের ঘর বাড়ি নাই, একদম একদম হতদরিদ্র আপনার, তারা কিন্তু বনের জায়গায় কিন্তু বাড়িঘর করেছে। এইবার আপনার রেজওয়ানা চৌধুরী অনেক বাড়িঘর কিন্তু ভেঙে দিয়েছে, কিন্তু উনি না বুঝে এটা ভেঙেছে। মানুষ যাবেটা কোথায়, থাকবে কোথায়? আপনি বিশ্বাস হবে না, আমার কাছে কবরস্থানের জায়গা চেয়েছে মানুষ, যে আমাদের কবর দেওয়ার জায়গা নাই, কবরস্থান আমাদের মারা গেলে আমরা কবর দেব কোথায়, সেই জায়গাটুকু নাই। আমাদের কবরস্থানের জায়গা আপনি ঠিক করে দিয়ে যাবেন, এটা বলেন। অনেকে খাস জমি, আমাদের সাধারণ মানুষ, সাধারণ জনগণ যতটুকু খাস জমি দখল করেছে তার চেয়ে বেশি করেছে কিন্তু রিসোর্টের মালিকরা।
বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, তারা তাদের পাওয়ার দিয়ে সেটি করেছে। তারা এখন এটার সাথে জড়িত যারা ছিল, শিল্প প্রতিষ্ঠানের মালিকরা কারা ছিল, একসময় ধরেন যে যারা অর্থবিত্তের মালিক, শিল্প প্রতিষ্ঠানের মালিক, বড় বড় ব্যবসায়ী, টাকা পয়সার মালিক, তাদের হাতেই রাজনীতিরা নিয়ন্ত্রিত হতো। কথা বলছে, তারাই কিন্তু সেটাকে নিয়ন্ত্রণ করেছে, তাদের বিরুদ্ধে কেউ কথা বলে না। কিন্তু আমার দরিদ্র জনগোষ্ঠী যাদের থাকার জায়গা নাই, বাধ্য হয়ে আপনার খাস জমিতে বাড়ি একটা ঘর উঠিয়েছে কষ্ট করে, সেই বাড়িটা কিন্তু এবার ভেঙে দেওয়া হয়েছে এবার পরিবেশ বনমন্ত্রী। তো এটা কিভাবে আমি জানি না, এটার সমাধান কি এখন। এটা তো আপনার মনে করেন ভূমিহীনদের জন্য বা যাদের ঘরবাড়ি থাকে না, সরকার বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে তাদের বাসস্থানের ব্যবস্থা করে, সেরকম কিছু করতে হবে। এবং আমি মনে করি যে জনগণের কল্যাণে যে কাজগুলি করা দরকার, জনগণের বাসস্থানটা তো একটা বেসিক নিড, ঠিক না? তাদের বাসস্থানের জন্য যে ব্যবস্থাগুলি নেওয়া দরকার এগুলো অবশ্যই নিতে হবে। একটু জানতে চাই যে এখন তো মানে খোলাসা হয়েছে যে কারা কারা সেই বনের জমি দখল করে রিসোর্ট করেছেন, শিল্প কারখানা করেছেন। তাদের তো তারা প্রকাশ্যে এসেছেন বা তাদেরকে এখন জানে, যে পরিচয় জানে কারা করছেন। তাদের বিরুদ্ধে আপনি কি ব্যবস্থা নেবেন, অথবা আপনার পরিকল্পনাটা আসলে কি? এটা তো আমার ব্যক্তিগতভাবে মানে ব্যবস্থা নেওয়ার আমি বিষয় না। ব্যক্তিগত আপনার যে ক্ষমতা বলে আপনি কি নেবেন? এটা আমরা হয়তো এটা তুলে ধরতে পারি যে এইখানে এইভাবে দখল হয়েছে। যেমন আমরা শুনি যে অনেকগুলি তো আমাদের কাছে মানে পুরাটা সম্পূর্ণ পরিষ্কার ধারণা আমাদের কাছে নাই, যে তবে আমরা জানি যে বিভিন্ন রিসোর্ট বা যে শিল্প প্রতিষ্ঠান যেগুলি দখল করেছে, এখন এইগুলি শিল্প প্রতিষ্ঠান তারা করে ফেলেছে। এখন সেই শিল্প প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করে সেই বনের জায়গা উদ্ধার করা, রিসোর্ট করে ফেলেছে তারা, সেখানে উদ্ধার করে কিভাবে কি হবে আমি ঠিক আমার কাছে এটার বিষয়টা তুলে ধরা ছাড়া আমার কাছে কি সমাধান আছে আমি জানি না। পরিবেশ উপদেষ্টা গিয়েছেন, তাদের বসত বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, অনেক বছর যাদের ধরে থাকার ভেঙে দিয়েছে। জায়গা নেই। আমি হ্যাঁ, থাকার আর জায়গা নেই। সেদিক থেকে তাদের ক্ষতিটা হয়েছে। আপনি এখন বলছেন যে শিল্প কারখানা গড়ে ফেলেছে, তারপর রিসোর্ট তৈরি করা হয়েছে, এখন সেটা উচ্ছেদ করলে তারা ক্ষতিগ্রস্ত হবেন। মানে বিষয়টা এরকম পর্যায়ে আছে যে আপনার পয়েন্ট অফ নো রিটার্নের মতো অবস্থা হয়ে দাঁড়িয়েছে, বুঝছেন না? এখন এটা কিভাবে করবেন বিষয়টা তুলে ধরা বা কি করা, সরকার তো সম্মিলিতভাবে সরকারি আমি জানতে প্রচেষ্টা। চাচ্ছি আপনারা পদক্ষেপ নেবেন কিনা। আমি ব্যক্তিগত প্রথম কথা হলো আমার এলাকার দরিদ্র জনগণের জন্য বাসস্থানকে নিশ্চিত করতে চাই, তাদের বাসস্থানকে নিশ্চিত করতে চাই। এবং যারা অনিয়ম বহির্ভূতভাবে যারা জায়গা জমি দখল করে রেখেছে, যারা সেই ধরেন বড় ব্যবসায়ী বা শিল্প প্রতিষ্ঠানের মালিক, সেগুলি উদ্ধার হওয়া উচিত আমি বলে মনে করি। ধন্যবাদ আপনাকে। জনাব মাহবুব কামাল, একটু আসতে চাই আপনার কাছে। একটি রক্তপাতহীন নির্বাচন আমরা দেখেছি 12 তারিখে, কিন্তু গেজেট প্রকাশ হয়ে গেছে, এখনো ভোট পুনর্গণনার দাবি কেন উঠছে? সরকার বলছে একটি শান্তিপূর্ণ সন্তুষ্টি নির্বাচনের কথা বলছে। না, দাবি তো উঠতেই পারে, দাবি উঠতে পারে। আর নির্বাচন যে টুকটাক কিছু হয় না তা তো না, হয়েছে কিছু, এগুলো ইগনোরেবল। এটা টুকটাক হয়েছে, কোথাও কোথাও হয়তো হয়েছে, এগুলি ইগনোর করা যেতে পারে। কারণ আমরা ব্রড বেস দেখব, ব্রড বেস কী হয়েছে। হ্যাঁ, এবং অভিযোগ আছে, অনেক অভিযোগ আছে, কিন্তু এখন এইসব জিনিস তুলে না এখন এই পুরো জিনিসটাকে বিতর্কের মধ্যে নিয়ে আসাটা ঠিক হবে না। হ্যাঁ, কিন্তু যেগুলি ভ্যালিড সমাবেশ করারও ডাক দিয়েছে আজ বিকেলে, যেগুলো ভ্যালিড আছে আপনার কি বলে যে অভিযোগ আছে, সেগুলি আপনার নির্বাচনী ট্রাইব্যুনাল তারা দেখবে যে আসলে ওগুলি কতটুকু কিন্তু মানে রেজাল্ট একবার হয়ে গেছে, মন্ত্রিসভা হয়ে যাচ্ছে কালকে আর কি। আর এই জিনিসগুলো ঠিক আছে, ট্রাইব্যুনাল দেখবে যে যদি কোথাও হয়ে থাকে, যদি রায় পাল্টানোর ব্যাপার থাকে করবে, এটা তো এমন কোনো এফেক্ট করবে না। মানে এগুলো নির্বাচনকে বিতর্কিত করার কোনো সুযোগ রাখে কিনা এই ধরনের কার্যক্রম? না, বিতর্ক তো সবসময় থাকবে। দেখেন 91-এ এই যে প্রসঙ্গ আসলো, নজিরবিহীন বলছে না ইলেকশন, ওই যে আমাদের নজিরবিহীন নয়, নজিরবিহীন ইলেকশন হচ্ছে 91। দেখেন 91-এ সেনাবাহিনীকে ব্যবহার করতে হয় নাই, এবার সেনাবাহিনী ব্যবহার করছে না, এবং মানে ইতিহাসে সবচেয়ে বেশি এবার সেনাবাহিনী ব্যবহার হয়েছে, তাই না? 1 লক্ষের বেশি। তাইলে এটা ডিসগ্রেসফুল, সেনাবাহিনী ব্যবহার করা 91 করতে হয় নাই। এবার নির্বাচনের আগের রাতে ম্যানিপুলেশনের চেষ্টা হয় নাই, হয়েছে তো, যে এমন অভিযোগও পাওয়া গেছে। 91-এ সেটা হয় নাই। এইবার আওয়ামী লীগকে ইলেকশন করতে দেওয়া হলো না, ওইবার পতিত স্বৈরাচার এরশাদকে ইলেকশন করতে দেওয়া হয়েছে, ঠিক আছে? এবং মানে বললাম দ্যাট ওয়াজ দ্য বেস্ট ইলেকশন ইন আওয়ার হিস্ট্রি, এটা নয়। তারপরও শেখ হাসিনা বলছে সূক্ষ্ম কারচুপি, অভিযোগ তো থাকবেই, সূক্ষ্ম কারচুপি বলে নাই, এবারে টিকে নাই।
তো ফলে এগুলি বলে লাভ নাই। ব্রড বেসড হচ্ছে যে গভর্নমেন্ট ফর্ম করতেছে বিএনপি। এখন যেগুলো কমপ্লেন আছে, যেগুলো ভ্যালিড কমপ্লেন যেগুলি, সেগুলি নির্বাচনী ট্রাইব্যুনাল দেখবে বা আদালত দেখবে। এটা নিয়ে তো মানে বাড়াবাড়ির কিছু নাই এটা। ধন্যবাদ আপনাকে। আমি রাজিকুজ্জামান রতন আপনার কাছে একটু আসতে চাই। পুলিশ এবং ইসির ভূমিকা সন্তুষ্ট প্রকাশ করেছে প্রধান উপদেষ্টা। এটি একটি মহা সাফল্য বাংলাদেশের। এর চেয়ে ভালো নির্বাচন এর আগে হয়েছে কিনা তিনি সন্দেহ প্রকাশ করেছেন। আপনিও কি তার সাথে একমত হবেন কিনা? প্রধান উপদেষ্টা খুব সম্মানী মানুষ হিসাবে বিবেচিত ছিলেন, কিন্তু গত 17 মাসে তিনি তার মান সম্মানটার তলানিতে নামিয়ে নিয়ে এসেছেন, এবং বিশেষ করে তার এই অতি কথনের কারণে 9 লক্ষ আমাদের লেগেছে, কি বলে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন লেগেছে, আনসার, পুলিশ, আর্মি, কোস্টগার্ড, হ্যাঁ, বর্ডার গার্ড, সব মিলিয়ে। তার মানে দেখুন কীরকম একটা আতঙ্কের পরিবেশ ছিল। নির্বাচনের তো 3টা ফেজ, একটা হলো নির্বাচনের আগে, একটা হলো নির্বাচনের দিনে, একটা হলো নির্বাচনের পরে। এইবার নির্বাচনের পরে ছোটোখাটো যে বিষয়গুলো এসেছে, এগুলো ছাড়া নির্বাচনের পরে কিন্তু পরিবেশটা এখনও শান্তিপূর্ণ আছে। এটার দায়িত্ব কে নেবেন? এটার কৃতিত্ব কে নেবেন? অন্তর্বর্তীকালীন সরকার নেবেন না রাজনৈতিক দলগুলো নেবে? এটা তো কৃতিত্ব নিতে হবে রাজনৈতিক দলগুলোর। আর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব, কৃতিত্ব কোন জায়গায়? নির্বাচনের আগের যে সময়টা, সেই সময়টা তিনি কিভাবে পরিচালনা করেছেন, নির্বাচনের দিনটা কেমন হয়েছে, নির্বাচনের আগের রাত্রে কি পরিমাণ টাকার বস্তা নিয়ে এক হাতে বেহেস্তের লোভ আর এক হাতে দুনিয়ার সুবিধা, হ্যাঁ, এই নিয়ে যে চললো কাজকর্ম, হ্যাঁ, এই যে চললো, তো এগুলো কি খুব ভালো কিছু ইঙ্গিত করলো আমাদের? এটা দুটো দিক থেকে ক্ষতিগ্রস্ত করলো। একটা হলো যে একটা সময় মানুষ ধর্মবিশ্বাসকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করতো। একটা সময় মানুষ রাস্তাঘাটে, এখনও সাধারণ মানুষ কী করে, রাস্তাঘাটে আরবি লেখা কোনো কাগজ থাকলেও সে তুলে চুমু খেয়ে সেটা আরেক জায়গায় রাখে। হ্যাঁ, এখন ধর্মের কথা বলছেন, সাথে আবার 1000 টাকার নোটও দিচ্ছেন। এক হাতে টাকা আর এক হাতে বিশ্বাস। বিশ্বাস না এত পবিত্র, কিন্তু বিশ্বাসের উপরেও বিশ্বাস নাই, টাকাটা দিতে হবে। তাহলে এই জায়গায় যে নিয়ে গেল যারা, আমরা ধর্মকে রাজনীতিতে ব্যবহার করার বিরোধিতা করি তো এই কারণে, তাতে করে না থাকে ধর্মের মর্যাদা, না থাকে মানুষের মানবিক মর্যাদা। যে মানুষ টাকার কাছে বিক্রি হয় তারও যেমন মানবিক মর্যাদা নষ্ট হয়, এবং দুইটার ক্ষেত্রে ক্রেতা হচ্ছে যে ভোট কিনতে যায় সে। তো ফলে আমরা মনে করি তিনি যখন বলছেন এটা একটা ভালো নির্বাচন হয়েছে, তার ভালো সংজ্ঞাটা কি? তিনি তো সমস্ত কিছুকে বিক্রয়যোগ্য পণ্য মনে করেন। ফলে তার কাছে নিশ্চয়ই এটা তার কাছে সেই দিক থেকে ভালো। তিনি তো ক্ষুদ্র পুঁজির বৃহৎ ব্যবসাটাকেই প্রমোট করেন, মানে ক্ষুদ্র ক্ষুদ্র মানুষকে কিনে একটা বৃহৎ ব্যবসার দিকে নিয়ে গেলাম, সেটাই তিনি প্রমোট করেছেন, সেটা তার কাছে হয়তো খুব ভালো মনে হয়েছে। কিন্তু আমরা মনে করেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই কাজটা, যেটা মাহবুব ভাই বললেন যে অন্তর্বর্তীকালীন সরকার তো এইটুকু মূল্যবোধের জাগরণটা তৈরি করতে পারতো। আপনারা অভ্যুত্থান করে একটা অগণতান্ত্রিক সরকারকে হটিয়েছেন, আপনারাই নির্বাচন করে গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করবেন। তো এইটা কিন্তু তারা করেননি, বরঞ্চ তারা কি করেছেন, মেটিকুলাসলি মানুষকে বিভ্রান্ত করেছেন। এমন একটা হানা ভোটের ব্যবস্থা করেছেন, আপনি হাঁ দিলেও প্রতারণা করবেন, না দিলেও প্রতারণা করবেন। আপনাকে অবশ্যই একটা প্রতারণার ফাঁদের মধ্যেই থাকতে হবে, কারণ হায়ের মধ্যে সব কিছুতে আপনি হাঁ হচ্ছেন না। হাদি জুলাই অভ্যুত্থানে তরুণ নেতা, তার সেই অভ্যুত্থানের প্রতি তার আমাদের শ্রদ্ধা আছে। আচ্ছা, আমরা কি কখনো বলেছিলাম ডাক্তার মিলনকে কবি নজরুলের কবরের পাশে ঠাঁই দিতে হবে? কিংবা যার কথা এখনও আমরা লিখি, বুকে পিঠে স্লোগান লিখেছিলেন, জীবন্ত পোস্টার হয়েছিলেন, গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক, কখন কি দাবি উঠেছিল যে তাকে আমি আপনারে ছাড়া করি না কাহারু কুর্নিশ বলেছেন নজরুল, আর আমাদের সেই কারণে নজরুলের পাশেই নূর হোসেনের দিতে হবে? গণতান্ত্রিক অভ্যুত্থানে দেখুন, 90-এর গণতান্ত্রিক অভ্যুত্থানেও একটা গণতান্ত্রিক চরিত্র ছিল, একটা রুচির মান ছিল। এতে করে নজরুলকে কেউ ছোট করতে পারলো না, কিন্তু যারা এই কাজটা করলেন তারা হয়তো অনাগত ভবিষ্যতে নিজেদের কাছে ছোট হয়ে থাকবেন। একদিন হয়তো কেউ এরকম বলতে পারে যে আমরা একটা কাজ করি, হাদির ব্যাপারে কোনো কথা বললে তো মব হবে, বরঞ্চ আমরাই সসম্মানে নজরুলকে আমরা অন্য জায়গায় নিয়ে যাই। তিনি নিরাপদে থাকুন, তিনি নিজের মতো করে থাকুন, তিনি আপনার মনে পুরিব একাকী গন্ধবিদুর ধূপ, এই করে নজরুল তিনি তার জায়গায় থাকুন। এইরকম দাবি হয়তো একদিন উঠতে পারে, কারণ আমরা একজন বড় মানুষকে ছোট করতে চাই না, আর কাউকে বড় মানুষের পাশে দাঁড় করিয়ে দিয়ে আমরা এরকম
পাল্টাপাল্টিটাও করতে চাই না। নজরুল বড় না হাদি বড় এই বিতর্কে তো আমাদের যাওয়া উচিত না। এই বিতর্কটা কেন আমাদের এখানে তৈরি করা হলো? এই বিতর্কটা কেন এই জায়গায় আসলো যে নজরুলের পাশেই তাকে কবর দিতে হবে? এই বিতর্কটা তখন দেখুন পরিস্থিতিটা এমন, আজকে যখন ইউনূস সাহেব বলেন এই কথাটা কি আমি নির্বাচনের আগে বলতে পারতাম? এই কথাটা প্রচার হওয়ার সাথে সাথে হয় আমাদের অফিস আক্রমণ হতো, না হলে আমি ফিজিক্যালি আক্রান্ত হতাম, অথবা আমাদের সঙ্গে আপনারা যারা ছিলেন আপনারা সবাই কিন্তু এটা ক্ষতিগ্রস্ত হতেন। ফলে দেখুন সেই পরিবেশটাকে তিনি কখনোই কি বিবেচনায় নেবেন না? এটার দায় কি ইউনূস সাহেব নেবেন না? এটার দায় কি আমাদের উপদেষ্টারা নেবেন না? যে এমন শুধু আমাদের ওই পরিবেশ বন মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি শুধু বলেছেন যে কোনো সাংবাদিক নির্যাতিত হয় নাই, 218 জনের উপরে সাংবাদিকের নির্যাতনের খবর আছে, আমার কাছে 3 জনের মৃত্যুর খবর আছে, আইন ও সালিশ কেন্দ্রের একটি ইয়ে আছে আমার কাছে, সেই তথ্য আছে যে গত এক বছরে 381 জন সাংবাদিকের উপরে বিভিন্ন ধরনের নির্যাতন হয়রানির শিকার হয়েছেন, প্রাণ হারিয়েছেন 3 জন এবং রহস্যজনকভাবে মারা গেছেন এমন 4 জন। মানে এমন সমীকরণ তার কাছে নেই। একটা তো ধরুন অনেক সময় হয় কি মিথ্যা কথা বলতে গেলে মানুষ ওই যে ফেস রিডিং করে, আবার ফেসলেস থেকে ফেস রিডিংয়ে আসে। অনেক সময় যারা ইন্টারোগেট করে তারা অনেক সময় কিন্তু ইন্টারোগেশনের সময় এটা দেখে সে মিথ্যা বলছে কিনা, তার দেখে তাতে তার মুখভঙ্গির পরিবর্তন হয় কিনা, চোখের পাতাটা কাঁপে কিনা। আমাদের এনাদেরকে চোখের পাতাও কাঁপলো না এই কথাটা বলতে, যেখানে 381 জন সাংবাদিকের উপর নির্যাতনের তথ্য আছে। তো ফলে এই যে কেউ যে কোনোভাবে তার কৃতিত্বকে মহান করতে গিয়ে আর একজনকে যে ছোট করে ফেলা, এইটা কিন্তু এই কালচারটা আমাদের জন্য গণতান্ত্রিক সংস্কৃতির বিপরীত সংস্কৃতি বলে বিবেচিত হলো। যে কোনো ক্ষেত্রে একটা অ্যাস্থেটিক বিউটি লাগে। যেমন এই কাপটা সুন্দর, কিন্তু কাপটা সুন্দর হলে কিন্তু তার অ্যাস্থেটিক বিউটি ফুটে উঠবে না যদি এইখানে আরও নানা ধরনের জিনিসের এমন এক আবর্জনা তৈরি করলাম যার মধ্যে এটাকে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না, তাহলে এককভাবে এই কাপটার সৌন্দর্য কিন্তু আর ফুটে উঠবে না। তাহলে এর অ্যাস্থেটিক বিউটির জন্য কিন্তু একটা পরিচ্ছন্ন জায়গা লাগে। ঠিক তেমনি গণতন্ত্রের যদি নান্দনিক সৌন্দর্যটাও দেখতে হয় তাহলে তার পরিবেশটা লাগবে, গণতান্ত্রিক সহিষ্ণুতা লাগবে। সেই গণতান্ত্রিক সহিষ্ণুতা ছাড়া কিন্তু হবে না এটা। জি, ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। যাবার আগে মাহবুব কামাল ভাই আপনার কাছে একটু আসতে চাই। আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে কেউ কোনো কাজ করলে সেটি ফেসবুকে পোস্ট করে জানিয়ে দেওয়া হয়। আইন উপদেষ্টাও তার ব্যতিক্রম করেননি। তিনি এই 16 মাসে কি কি কাজ করেছেন সেটি ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন। তিনি তো সংবাদ সম্মেলন করেও জানাতে পারতেন, ফেসবুকে আসলে কেন? সংবাদ সম্মেলনের রিস্ক নেন নাই মনে হয়। কিন্তু সংবাদ সম্মেলনে তো আমরা অনেক কিছু জানতেও চাইতে পারতাম। না, এই মুহূর্তে আর ঝুঁকি নিতে চাইবেন না উনি। এটা তো আর এখন আর তো আগের সময় নাই। দেখেন ওই যে আমি তো বারবারই বলতেছি যে এদেরকে কোট করার কোনো একটু জানতে চাই আপনাদের কাছ থেকে, তো জনগণ দর্শক জানবে, বুঝতে চাইবে। তারা এখন অপান্তেও আলু এ নিয়ে কথা বলেনি। আর ও কি বলে চোখে মুখে দই, তারপরে বলবে কই কই। সারা দেখতেছি সব। হ্যাঁ, এখানে ক্রেডিট নিশ্চয়ই উনি ক্রেডিট নিচ্ছে। এই যে ওই যে রতন ভাই যেটা বললেন, হ্যাঁ কি জানি বললেন, এই সবই তো আমরা দেখতেছি, তাই না? সবই তো দেখতেছি, এই মব সব দেখতেছি না, তারপরে অস্বীকার করবে। তো এখন যদি আপনার চোখে নাকে দই থাকার পরও যদি আপনি কোন কই তাহলে তো কিছু করার নেই, তাই না? ফলে এইসব নিয়ে কথা বলে লাভ নাই। দিজ আর পার্ট অফ হিস্ট্রি, ইতিহাসের বিষয়বস্তু হয়ে গেছে, এরা অপাঙ্ক্তেয় হয়ে গেছে। হ্যাঁ, তাদেরকে আর ফোকাসে আইনেন না, কি বলছে না বলছে। আমি বরং মানে চ্যালেঞ্জগুলো বলতে চাই। আমি সেটাই জানতে চাই আপনার কাছে, এই সরকারের কাছে কি চ্যালেঞ্জগুলো আমি বললে সেটা বরং কাজে, এইসব নিয়ে কথা বলেন না। দেখেন চ্যালেঞ্জটা হচ্ছে, দেখেন প্রথম আমি একটু বলি, সেটা হলো যে আমাদের যে গত 16 মাস না, গত 16 মাস আমরা কী দেখছি? দুইটা জিনিস দেখছি, একটা মবক্রেসি আর একটা হচ্ছে ফ্যানাটিসিজম, ধর্মান্ধতা। ধর্ম না, কিন্তু ধর্ম এবং ধর্মান্ধতা কিন্তু পার্থক্য আছে। এই দুইটা জিনিস এই দুইটা জিনিস প্রিভেইল, সোসাইটিকে গভর্ন করছে, সোসাইটিকে শাসন করছে এই দুইটা জিনিস। এখন যখন মব যখন আপনার গভর্ন করে, রুল করে, তখন কি হয়? আমরা শাসিত হই কি একটা উদ্ধত ক্রাউড দ্বারা শাসিত হই, সরকার দ্বারা না। আর যখন ফ্যানাটিসিজম, যখন মানে ধর্মান্ধতা যখন শাসন করে, তখন কি হয়? তখন আমরা কুসংস্কার দ্বারা শাসিত হই, অন্ধত্ব দ্বারা শাসিত হই। এখন এই যে বিএনপি সরকার আসবে, এই দুটি খেয়াল রাখতে হবে যে মবক্রেসি এবং ফ্যানাটিসিজম এই দুইটা থাকা চলবে না। ধর্ম থাকবে, অবশ্যই ধর্ম থাকবে, কিন্তু ফ্যানাটিসিজম থাকবে না। 1 2 নম্বর হলো
দেখেন ওই যে কি বলে যে একটা কথা আছে যে মানে আইডিয়াজ আর ইজি, ইমপ্লিমেন্টেশন ইজ হার্ড। আইডিয়া আপনি করতে পারেন, এটা খুব ইজি। কতগুলো আইডিয়া আমি করে পারি, যে তারেক রহমানের অনেক আইডিয়া উনি দেখাইছেন আমাদের, কিন্তু ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে জরুরি। এবং একটা উপমা আমি ইদানিং দিচ্ছি টেলিভিশনগুলিতে, সেটা হচ্ছে যে আপনার প্রমিস বা ইশতেহার এটা হচ্ছে ক্লাউড, মেঘ, আর বৃষ্টি হচ্ছে ইমপ্লিমেন্টেশন, বাস্তবায়ন। যে মেঘ থেকে বৃষ্টি পড়বে না সেইটা তো, এই মেঘের তো কোনো মূল্য নাই, কোনো মূল্য নেই, হ্যাঁ। জি। তো আপনি এই পুঞ্জ পুঞ্জ মেঘ দেখাইলেন, হ্যাঁ, যে এই ফটোকার্ড তো এইটা খাল খনন এইটা সবই দেখাইলেন, কিন্তু এর যে বৃষ্টিপাত না হয় এইটার দিয়ে কোনো লাভ হবে না। ফলে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, দেখেন এইটাও আমি তারেক রহমান সাহেবকে বলি, একটু জানায়েন ভাই, সেটা হলো 2001 লাস্ট বিএনপি রুল কখন ছিল, 2001 থেকে 2006, তাই না? তো ওই শাসনের তো অনেক ব্যর্থতার দিক ছিল, ঠিক আছে? এখন ওই ব্যর্থতাগুলো কিন্তু রিভিউ করতে হবে। এবং ফেইলিওর কিন্তু খারাপ কিছু না, ফেইলিওরের একটা পজিটিভ দিক আছে জানেন, সেটা হচ্ছে টু বিগিন এগেইন মোর ইন্টেলিজেন্টলি। ফেইলিওর থেকে যদি শিক্ষা নেই তাইলে আবার যখন শুরু করবো এটা মোর ইন্টেলিজেন্টলি শুরু করা যায়। সুতরাং ফেইলিওরের একটা পজিটিভ দিকও আছে। সুতরাং এই জিনিসগুলো অ্যানালাইসিস করতে হবে। এখন দেখেন চ্যালেঞ্জ কিন্তু অনেক, চ্যালেঞ্জ যে কোন পাটাতনের উপরে দাঁড়ায় যে মানে তারেক রহমান প্রাইম মিনিস্টার হচ্ছেন, এইটা একটু বুঝতে হবে তাকে। মানে ভয়াবহ সব চ্যালেঞ্জের সামনে পড়বেন উনি। এবং তো সময় নাই বোধহয় না, মানে জি, আমি আপনাকে দেখেন একটু সময় দিতে চাই। চ্যালেঞ্জগুলো ক্যাটাগরি, আমি যদি ক্যাটাগরাইজ করি, একটা হচ্ছে অর্থনৈতিক চ্যালেঞ্জ, একটা হচ্ছে রাজনৈতিক চ্যালেঞ্জ, একটা হচ্ছে সোশ্যাল চ্যালেঞ্জ, আর একটা হচ্ছে ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ। হ্যাঁ, এগুলি এক একটা ব্যাখ্যা করার জন্য সময় দরকার। এখন আপনি কোনটা ব্যাখ্যা করতে বলেন, মানে চারটা তো সময় পাবেন না আপনি। আমি অর্থনৈতিক চ্যালেঞ্জটাই যেহেতু একটু গুরুত্বপূর্ণ একটি চ্যালেঞ্জ, ভূ রাজনৈতিকটা আরও গুরুত্বপূর্ণ। জি আমি ছোট করে তাহলে জানতে চাই আপনার কাছে। আচ্ছা, ভূ রাজনৈতিকটা দেখেন, ভূ রাজনৈতিক মানে 3টা সুপার পাওয়ারকে ওনাকে হ্যান্ডেল করতে হবে, ঠিক আছে? 2টা সুপার পাওয়ার, একটা সেমি সুপার, আমেরিকা, চায়না, ইন্ডিয়া। এখন আরও 2টা নতুন অ্যাক্টর বাইর হয়েছে, টার্কি এবং পাকিস্তান, ঠিক আছে? মানে 5টা মানে কি বলে যে দিক আছে। এখন সমস্যাটা হলো, আপনি চায়নার প্রতিনিধির স্পোক্সম্যানের বক্তব্য, আমেরিকার দেখেন, ওদের মানে অলরেডি কিন্তু লেগে গেছে যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি আমেরিকার এবং চায়না রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ, এইটার যে দ্বন্দ্ব, এই জায়গাটায় বাংলাদেশ কোথায় থাকবে, এটা কার পক্ষে থাকবে বা কার কোথায় পক্ষে থাকবে? অবস্থান এবং নেবে? আপনি যদি চায়নাকে কন্টেন্ট করতে চান, আমেরিকা হস্টেল আমেরিকা খেপে যাবে। আবার আমেরিকা একটা। সো আপনাকে এমন একটা ডিপ্লোমেসি নিতে হবে, হ্যাঁ, যে ডিপ্লোমেসিটাকে সবাইকে গুড হিউমারে রেখে, মানে সমান মর্যাদা এবং সমান ইয়ের মধ্য দিয়ে এটা হায়েস্ট অর্ডার অফ ডিপ্লোমেসি লাগবে, হায়েস্ট অর্ডার। এই তৌহিদ সাহেব কিনা, ইজ এ ড্যাম ফেল, হ্যাঁ, এটা কোনো ডিপ্লোমেটই না। তারা না জানে সেন্স অফ হিউমার। দেখেন, আমরা তো উইকার নেশন না, আমরা উইকার নেশনদের তো আমাদের উইপনের শর্টেজ আছে। তা আমাদের উইপন কি? আমাদের উইপন হচ্ছে বাগ্মিতা, কথা, সেন্স অফ হিউমার দিয়া শত্রুকে বন্ধু বানানো, হ্যাঁ, তারপরে আমার নিজের স্বার্থ হাতে করে, জানেই না কিছু, একটা টোটালি ফেইল একটা মানে ফরেন পলিসি হয়েছে, হ্যাঁ। তো এখন এইটা কিভাবে হ্যান্ডেল করবে তারেক রহমান, হ্যাঁ, এই যে জিনিস, বে অফ বেঙ্গল আমাদের এই রিজিয়নটা না, এই রিজিয়নটা তো একটা খুবই সেন্সিটিভ রিজিয়ন, হ্যাঁ। এইখানে আপনার চায়না আমেরিকার দ্বন্দ্ব থেকে শুরু করে একটা মানে বিগ ব্রাদার এখানে আছে কিনা বলে ইন্ডিয়া, এবং এটা তো আপনি চেঞ্জও করতে, ইউ ক্যান চেঞ্জ ইউর ফ্রেন্ড বাট ইউ ক্যানট চেঞ্জ ইউর নেইবার। তো এটা চিরস্থায়ী, এটা আছে। তো এইটাকে হ্যান্ডেল করা, হ্যাঁ, এইটা যা তা ডিপ্লোমেসির ব্যাপার না কিন্তু, ঠিক আছে? এইটা করতে হবে। আচ্ছা, আপনি অর্থনৈতিক চ্যালেঞ্জ যেটা বলেন, অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো কিন্তু মানে আপনারা খেয়াল করতেছেন কিনা জানি না। জি প্লিজ। যেমন ধরেন বেতন বাড়ায় দিছে না, ডাবল করে পে দিছে। স্কেলে ঘোষণা দিয়েছেন। এখন এই টাকাটা তো দিতে হবে, না দিলে তো ওরা রাস্তায় নামবে। আপনি যে আন্দোলনের যে ট্রেডিশন তৈরি হয়েছে, কথায় কথায় আন্দোলন, এখন যদি আপনি এটা এক্সিকিউট না করেন, রাস্তায় নামবে। এখন এই টাকাটা আপনাকে দিতে হবে, ডাবল বেতন দিতে হবে। কোন অবস্থায় দাঁড়ায় দিচ্ছেন আপনি এই টাকাটা? দাঁড়ায় দিচ্ছেন কোন অবস্থায় দাঁড়ায়, সেগুলি আপনি লিস্ট করেন যে কী অর্থনীতির কী অবস্থা। বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতিতে অবজারভেশন দিছে যে
আমাদের অর্থনীতি সন্ধিক্ষণে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেবপ্রিয় যে হি সাপোজ টু বি ওয়ান অফ দ্য ক্লোজেস্ট এইড অফ বর্তমান গভর্নমেন্ট, এই যে শ্বেতপত্র করছে, উনি বলতেছেন দম ফুরিয়ে গেছে, অর্থনীতির অবস্থা খারাপ, ঠিক আছে। অর্থ উপদেষ্টা উনি বলতেছেন যে একদম শেষের দিকে বলতেছেন যে খেলাপি ঋণ এবং ক্রেডিট সাপ্লাইংয়ে অর্থনীতি খুব চাপের মধ্যে আছে। আপনার ইনফ্লেশন সাউথ এশিয়া হাইয়েস্ট, ঠিক আছে, জিডিপি কম, নো ইনভেস্টমেন্ট, মানে এক ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে, এবং ভালো পরিমাণ অনেক চ্যালেঞ্জের মধ্য লাখ দিয়ে লাখ যেতে হবে লাখ লাখ সরকারকে। কর্মী ছাঁটাই হয়েছে, হ্যাঁ, এগুলিকে রিইনস্টিট করা, তারপরে বন্ধ হয়ে যে কলকারখানাগুলো করা। যে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি বলতে অনুষ্ঠানে। দিলেন না তো। আমরা আবার শুনবো আপনার কাছে, আমরা পরবর্তীতে হয়তো আবার শোনার তো সুযোগ হবে এই এক চ্যালেঞ্জ লাইনে শেষ করে দেই। জি প্লিজ। সুতরাং আপনার তারেক রহমান ইজ গোয়িং টু ফেস মানে ডিফারেন্ট টাইপস অফ সিভিয়ার চ্যালেঞ্জেস। হ্যাঁ, এটা খুব সোজা কাজ না, কিন্তু এটা খুব সোজা কাজ না। আই হোপ যে উনি সাকসেসফুল হবেন, তা না হলে কিন্তু মানে যে দেশেরও 12টা বাজবে। সে প্রত্যাশা আসলে সকলের। জনাব রফিকুল ইসলাম বাচ্চু, আপনার কাছে একটু আসতে চাই, যাবার আগে একটু ছোট করে জানতে চাই, যে প্রতিশ্রুতি আপনি আপনার নির্বাচনী আসনে দিয়ে এসেছেন, সেগুলো বাস্তবায়ন আসলে কি কি কাজ করবেন, বা বাস্তবায়ন আপনার প্রথমে পদক্ষেপটা আসলে কি হবে, কোন দিকটা আপনি গুরুত্ব দিবেন? আসলে আমাদের তো আপনি জানেন যে আমাদের গাজীপুরে তো অনেক শিল্প প্রতিষ্ঠান হয়েছে, আমাদের কিন্তু সেখানে স্বাস্থ্য ব্যবস্থা সেভাবে গড়ে ওঠেনি, শিক্ষা প্রতিষ্ঠান সেভাবে গড়ে ওঠেনি। তারপর রাস্তাঘাটগুলি যেগুলি আছে আপনার, সেগুলি শিল্প প্রতিষ্ঠানের বড় বড় গাড়ি চলাচলের উপযোগী না। রাস্তা করে কয়েকদিন পরে বিশাল বিশাল মানে শিল্প প্রতিষ্ঠানের গাড়ি চলে সেগুলি ভেঙে যায়। তারপর আপনার ড্রেনেজের অপ্রতুলতার কারণে কিন্তু জলাবদ্ধতা আমাদের একটা বড় সমস্যা। কৃষি কিন্তু ধ্বংস হয়ে গেছে শিল্প প্রতিষ্ঠানের কারণে, সে কৃষিকে ফিরে আনা। তারপর শিল্প প্রতিষ্ঠানগুলিকে পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তোলা, এগুলো আমাদের বড় চ্যালেঞ্জ আর কি। এগুলো আমাদের প্রতিশ্রুতি, এগুলো আমাদের করতে হবে, নাহলে আমাদের অস্তিত্ব থাকবে না। ধন্যবাদ আপনাকে, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখছিলেন আমাদের নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপ। আজ এ পর্যন্তই। ভালো থাকুক দেশ, ভালো থাকুক দেশের মানুষ, এ প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।